ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ঠিক তাই, এখন চলছে ফাল্গুন মাস, আর ফাল্গুন মাস মানেই হচ্ছে আমাদের বসন্ত উৎসব। আর সেই উৎসবের আজকের সেই দিন। তাই চুপকথার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যদের জানাই আমার তরফ থেকে এবং আমাদের ফুল টিমের পক্ষ থেকে হ্যাপি হোলি। ভগবানের কাছে প্রে করি সবার জীবন যেন আমাদের আবিরের রঙের মতো রঙিন হয়ে উঠুক, আগামী দিনগুলো যেন রঙের মতো সুন্দর হোক, এটুকু আশা রাখি। আর তোমাদের কাছ থেকেও চাই সেই সাপোর্ট আর সেই ভালোবাসা যেটা তোমরা প্রথম দিন থেকে করে আসছো। আর আমাদের এটি বিশ্বাসও আছে যে আগামীতেও সেই সাপোর্টটা তোমাদের কাছ থেকে পাবো। তো আজকে যেই ঘটনা তোমাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আমাদের চুপকথা ফ্যামিলির আরেকজন নতুন সদস্য, নতুন বন্ধু বন্দিতা। ওয়েলকাম বন্দিতা, আমাদের চুপকথা ফ্যামিলিতে তোমাকে জানাই স্বাগত। তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের মেল আইডিতে লিখে পাঠাতে পারো, যেটা ডেসক্রিপশানে অলরেডি দেওয়া আছে। তাও একবার বলে দিই, চুপকথা 697@gmail.com বা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের ইনবক্সেও তোমরা কিন্তু লিখে পাঠাতে পারো। তোমরা গল্প পাঠাবে এবং সেটা আমরা পড়ে শোনাবো, তাই না? এটাই তো আমাদের মধ্যে সম্পর্ক। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে তোমরা অনেক সাপোর্ট করছো, তোমরা অনেক ঘটনা লিখে পাঠাচ্ছ, আর সেখান থেকে আমরা সিলেকশন করছি যেগুলো আমাদের খুব ভালো লাগছে। তো এইভাবে সাপোর্ট করতে থেকো, মুখে মুখে ছড়িয়ে দাও চুপকথাকে, চারিদিকে ছড়িয়ে দাও। আজকে শুধু এখানে নয়, সারা বিশ্বে যেন এই চুপকথা ছড়িয়ে পড়ে, সবার ফোনে এবং সবার কানে কানে যেন চুপকথার ঘটনা, চুপকথায় সত্যিকারের ঘটনা শুনতে পারে। তো বেশি কথা না বলে আজকের ঘটনাতে চলে যাই। তো ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট একটা বার্তা তোমাদেরকে দেওয়ার আছে, যে চুপকথায় যেসব ঘটনাগুলিকে শোনানো হয়, যে গল্পগুলিকে ঘটনার আকারে তোমাদেরকে শোনানো হয়, সেটা বিশ্বাস করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তাই বেশি কথা না বলে এবার চলে যাই ঘটনাতে। নমস্কার দিদি, আমি বন্দিতা পাল। আমার বাড়ি আমতার খড়দহ গ্রামে। চুপকথা ফ্যামিলির প্রত্যেকটি সদস্যদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং গুরুজনদের অনেক প্রণাম। তোমার কণ্ঠে গল্প আর গান সত্যিই অনবদ্য। আমি তোমার খুব বড় ফ্যান, তোমার গল্পেরও ফ্যান আর তোমার গানেরও। এভাবে নতুন নতুন গান আর নতুন নতুন ঘটনা নিয়ে এসো, অপেক্ষায় থাকি তোমার কণ্ঠে তোমার গান এবং ঘটনা শুনবো বলে। থ্যাংক ইউ সো মাচ বন্দিতা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তোমাদের জন্যই তো আমরা আছি, তোমাদেরকে ঘটনা শোনাবো, প্লাস তোমাদেরকে যে গান শোনাতে পারছি এবং গানটা যে তোমরা ভালোবাসছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলো, সবার কাছে ছড়িয়ে দিও। আমাদের দুটো চ্যানেল আছে, একটা চুপকথা আর একটা আমার গানের চ্যানেল স্বাগতা সামন্ত। অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলকে, তাহলে তোমরা গানের নতুন নতুন আপডেটস পাবে, প্লাস চুপকথারও নতুন নতুন ঘটনার আপডেটস পাবে। থ্যাংক ইউ সো মাচ। আজ যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটি ঘটে আমাদের স্কুলে। প্রথমেই বলে রাখা ভালো যে আমি একজন প্রাইভেট স্কুল টিচার। বিশেষ কারণে স্কুলের নাম উল্লেখ করলাম না। স্কুলটি আমতারই একটি গ্রামে, আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটারের মধ্যে। স্কুলে ঠিক ঘটনাটা ঘটেছে তা কিন্তু নয়, ঘটনাটি ঘটেছে স্কুলের হোস্টেলে। যে সকল টিচার অনেক দূর থেকে আসেন, যাদের যাতায়াতের অনেক প্রবলেম হয়, তাদের জন্যই হোস্টেলের ব্যবস্থা করেছেন আমাদের স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনাটি ঘটে আমারই স্কুলের টিচার, আমাদের কো টিচার বিদিশা গুপ্তার সাথে। উনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি তোমাদের সেইভাবেই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে চুপকথায় পড়ে শুনিও, অপেক্ষায় রইলাম। অবশ্যই শোনাবো, কেন শোনাবো না, তোমাদের ঘটনাই আমরা পড়ে শোনাই। আর আমার যে বন্ধুরা ঘটনা লিখে পাঠাচ্ছ,
খুবই ভালো ঘটনা লিখে পাঠাচ্ছ। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যেই ঘটনাগুলো তোমরা লিখে পাঠাচ্ছ সেগুলো যেন অন্য কোনো প্ল্যাটফর্মে বলা না হয়ে থাকে, কারণ এতে আমাদের চ্যানেলের বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট হয়। আর তার সাথে তোমরা ঘটনাটা লিখে পাঠাচ্ছ সেটা একটু গুছিয়ে পাঠিও, কারণ আমরাও নিজেদের মতো করে গুছিয়ে নিই। তোমরাও একটু গুছিয়ে লিখে পাঠিও, কারণ গল্পটার অর্থটা আমাদের পক্ষে বুঝতে তখন খুব সুবিধা হয়। তো বেশি কথা না বলে এবার ঘটনায় চলে যাই। আমি স্বাগতা, গ্রাফিক্সে সাগ্নিক। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমাদের স্কুল হোস্টেলের একটা ছোট্ট বর্ণনা দিয়ে রাখি। আমাদের স্কুলের ঠিক পিছনের মাঠ লাগোয়া এই হোস্টেলটি অবস্থিত। খুব একটা বড় নয়, 3 তলার একটি হোস্টেল। প্রত্যেক ফ্লোরে 2টি করে রুম, আর তার সাথে একটি কমন বাথরুম আর একটি অ্যাটাচ কিচেন। যারা থাকে তারা নিজেদের মতো করেই রান্না টান্না করে খায়। হোস্টেলে কেবল মেয়েদেরই অ্যালাউ করা হয়। আর হোস্টেলের ঠিক পাশ দিয়ে একটি সিঁড়ি আছে ছাদে ওঠার, আর বাইরের দিকে বেরোলে ঠিক ডান দিকে রয়েছে একটি বড় বেলগাছ। আমাদের স্কুলের অনেক টিচাররাই যাতায়াতের প্রবলেমের জন্য হোস্টেলে থাকে। আমি বিদিশা গুপ্তা এই হোস্টেলেই থাকতাম গত 3 মাস, আর ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 মাস আগে। তো স্বাগতা, তুমি আমার থেকে অনেক ছোট, তুমি আমার বোনের মতো। তো অনেক ভালোবাসা তোমাকে দিলাম, কারণ তোমরা যেভাবে এগিয়ে চলেছো, তোমাদেরকে সাপোর্ট না করে থাকতে পারলাম না। তোমাদের গল্প কিন্তু শুনি। তো ঘটনায় ফিরে আসা যাক। প্রত্যেক দিনের মতো সেই দিনেও স্কুল শেষ করে চলে যাই হোস্টেলে। সেদিন একটু ফিরতে লেট হয়েছিল, কারণ ওই দিন স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিল। তাই সব কাজ শেষ করে ফিরতে ফিরতে সন্ধে প্রায় 7টা বেজে যায়। হোস্টেলে একজন কেয়ারটেকার থাকেন। উনি সমস্ত কিছু তদারকি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আমাদের বাসস্থানকে। তো উনি আমায় আরও বাকিদেরকে দেখে বললেন, কি ম্যাডাম, আজকে লেট কেন? তখন তার উত্তরে আমি হেসে বললাম, আজ স্কুলে হেড টিচার একটু বেশি খাটিয়েছেন, তাই এত লেট। এই বলে আমরা সবাই মিলে হেসে যে যার রুমে চলে গেলাম। আমি থাকতাম টপ ফ্লোর, অর্থাৎ 3 তলায়। যথারীতি রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গরম গরম চা খেয়ে ধীরে ধীরে ডিনারের ব্যবস্থা শুরু করলাম। যে সেদিন খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি সব কাজ গোছানোর চেষ্টা করছিলাম। রান্নাঘরে যখন রান্না করছি, তখন যাতে মুড অফ না লাগে তাই হালকা করে একটু গান চালিয়ে দিয়ে রান্না করি। তো রান্না করছি, যথারীতি রান্না করছি। তো রান্না করতে করতে কিছুটা সময় যাবার পরে হঠাৎ একটা শব্দ শুনতে পাই। কেউ যেন আমার রুমের দরজার কড়া নাড়ছে। তখন বাজে রাত প্রায় 9টা থেকে 9:30। আমি রান্নাঘর থেকেই চেঁচিয়ে সাড়া করলাম, কে? সাড়া দেওয়ার পর কেউ কোনো উত্তর দিল না। আর আমিও মনের ভুল ভেবে ব্যাপারটাকে জাস্ট ইগনোর করে গেলাম। তারপর আবার যথারীতি রান্নার দিকে মনোযোগ দিলাম। 10-15 মিনিট যাবার পরে আবারও শুনতে পেলাম যেন দরজায় কেউ কড়া নাড়ছে। আর এই শব্দটা আগের কড়া নাড়ানোর শব্দ থেকে একটু বেশি। যথারীতি তারপরেও আমি শব্দটি শুনে রান্নাঘর থেকেই চেঁচিয়ে সাড়া করলাম, কে? কেউ ডাকছো? তখনও কেউ কোনো উত্তর দিল না। এভাবে 2-3 বার হওয়ার পরে আমার মনে হলো যে না, ব্যাপারটা তো ইগনোর করার মতো নয়। আমি কি কিছু অনুমান করছি, না এটা আমার মনের ভুল? এই ভেবে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলে দেখি আশেপাশে কেউ কোথাও নেই।
অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে আমি কি সত্যি ভুল শুনছি, নাকি সারাদিনের টায়ার্ডনেসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। কী জানি বাবা, কী থেকে কী হচ্ছে। যাই, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে শুই, আবার কালকে সকালে স্কুল আছে বলে দরজা বন্ধ করে যথারীতি আমরা ঘরে গিয়ে খাবার খেতে শুরু করলাম, রাতের ডিনার করা শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আর বলে রাখা ভালো যে আমি একটু ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, তাই প্রত্যেক দিন রাতে ভূতের গল্প শুনি। মানে ভূতের গল্প শুনতে শুনতে একটা ঘুমে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, তারপর ঘুমিয়ে পড়ি। তো সেই দিনেও একই ঘটনা ঘটে। তো সেই দিনেও আমি শুয়ে পড়ে ভূতের গল্প শুনতে থাকি। সেদিনেও গল্প শুনতে শুনতে হঠাৎ চোখ লেগে যায়। মাঝরাতে একটা অদ্ভুত শব্দ শুনে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পাই কেউ যেন অনেক দূর থেকে গুমড়ে গুমড়ে কাঁদছে। মানে শব্দটা যেন আসছে অনেকটা দূর থেকে, আমার রুমের বাইরে থেকে। শব্দটা শুনে ভাবলাম আমি মনে হয় স্বপ্ন টপ্ন দেখছি। তারপর আবার পাশ ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই কান্নার শব্দটা তখনও কানে আসছে। যথারীতি একটু অবাক হয়ে বসে বেড সুইচটা দিয়ে দেখি ঘড়িতে তখন রাত 2টো বাজে। ভাবলাম এত রাতে কে এইভাবে কাঁদছে, আর এত মায়াবী সেই শব্দটা, মানে সেই কান্নার শব্দটা এতটাই মায়াবী যেন আমায় তার দিকে আকর্ষণ করছে। তারপর সাহস নিয়ে বিছানা থেকে নেমে ঘরের চারদিকটা ভালো করে দেখলাম কেউ কোথাও নেই। তারপরে ভালো করে সেই কান্নার শব্দটাকে শোনার চেষ্টা করলাম। শব্দটা ভালো করে শোনার পর বুঝলাম যে শব্দটা ঘরের বাইরে থেকেই আসছে। তখন ভাবলাম কেউ হয়তো হোস্টেলে জেগে আছে, আর কোনো কারণে হয়তো মনোমালিন্য হয়েছে, তাই হয়তো কান্নাকাটি করছে। কিন্তু ধীরে ধীরে কান্নার শব্দটা বাড়তে থাকে। তারপরে একটু মনে সাহস জুগিয়ে ঘরের দরজাটা খুললাম। ঘরের দরজাটা খুলে আশেপাশে দেখলাম যে কেউ কোথাও নেই, কিন্তু শব্দটা আসছে। কোথা থেকে আসছে ঠিক আইডেন্টিফাই করে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে যাই তো দেখি নিচের ফ্লোরে কেউ জেগে আছে কিনা। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আমাদের নিচের ফ্লোর অর্থাৎ 2nd ফ্লোরে গেলাম। দেখলাম যে সবাই ঘুমাচ্ছে, ঘর পুরো অন্ধকার, বন্ধ ভেতর থেকে, কেউ কোথাও জেগে নেই। তাহলে শব্দটা কোথা থেকে আসছে, কে কাঁদছে? এই ভেবে আস্তে আস্তে আবার উপরে উঠে যখন দরজাটা বন্ধ করতে যাই, তখন দেখি যে কান্নার শব্দটা আবার কমে যায়, আবার বন্ধ হয়ে যায়। তারপরে আর দ্বিতীয় কথা না ভেবে দরজাটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে যখন বিছানায় শুতে যাব, তখন ঘটে যায় আর এক ঘটনা। শুনতে পেলাম ঘরের দরজায় আবার কেউ কড়া নাড়ছে, আর যথেষ্ট জোরে। এত রাতে কে আমায় ডাকছে? তখন আমি কোনো সাড়া না করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। 2-3বার কড়া নাড়ানোর পর সব চুপ, চারিদিক নিস্তব্ধ। দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দরজাটা খুললাম, আর দেখলাম কেউ কোথাও নেই। তাহলে কড়া নাড়ছে কে? তারপরে তাড়াতাড়ি দরজাটাকে বন্ধ করে চুপ করে শুয়ে পড়লাম, ঘুমানোর চেষ্টা করলাম।
তারপর ঠিক আধা ঘন্টার পর সেই কান্নার শব্দটায় ঘুম ভেঙে যায় আবার। যথারীতি তখন সত্যিই খুব ভয় পেয়ে যাই। সেই সময়ের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা হয়তো কোনোদিনও ভুলবো না। তখন মনে হচ্ছে কান্নার শব্দটা বাইরে থেকে নয়, কান্নার শব্দটা আমারই ঘর থেকে আসছে। ধীরে ধীরে বিছানায় উঠে বসে ভয়ে ভয়ে গলায় বলতে থাকি, "কে কে কে কে? কে ওখানে? কে কাঁদছো?" তারপরে আমার শরীরটা যেন ধীরে ধীরে ভারী হয়ে যেতে থাকে। যেন অনুভব করতে থাকি আমার পাশেই যেন কেউ একজন আছে। আর শুনতে পাই যেন আমার কানের কাছে এসে কেউ ফিস ফিস শব্দে একটি মহিলা কণ্ঠস্বর বলছে, "চলে যা এখান থেকে, চলে যা বলছি। এই ঘর আমার, আমি এই ঘরে কাউকে কোনোদিনও থাকতে দিইনি। তোর কোনো ক্ষতি করব না, তুই শুধু এই ঘর ছেড়ে চলে যা। এই ঘর আমার, তোরা থাকলে আমি এই ঘরে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তোরা চলে যা, এখান থেকে চলে যা বলছি।" বিছানা থেকে নেমে হতভম্বের মতো আমি মেঝেতে দাঁড়িয়ে রইলাম এবং পিছন ঘুরে তাকাতে যেটা দেখলাম সেটা হয়তো না দেখলেই ভালো হতো। একটা নারী অবয়ব, তার চোখগুলো যেন অক্ষিকোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। তার লম্বা ঘন কালো চুলগুলো যেন মুখের ওপর পড়ে আছে, জিভটা হাফ মুখের বাইরে বেরিয়ে ঝুলছে। সে এক ভয়ঙ্কর রূপ। সেই দেখে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন জ্ঞান ফেরার পর দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার হোস্টেলের বাদবাকি রুমে যেসব রুমমেটরা আছেন, আমার কো টিচাররা যারা আছেন, তারা আমার বিছানায় ঘিরে দাঁড়িয়ে আছেন। প্লাস আমাদের হোস্টেলে যে কেয়ারটেকার এবং স্কুল কর্তৃপক্ষ সকলেই আমার বিছানায় ঘিরে দাঁড়িয়ে আছে। সকলে আমাকে জিজ্ঞাসা করে যে কি ঘটেছিল গত রাতে যে তুমি সেন্সলেস হয়ে গেলে। তাদেরকে আমি সমস্ত ঘটনাটা খুলে বলি, কি ঘটেছে না ঘটেছে, কিন্তু বলাটা ব্যর্থ হয়ে যায়। কেউ আমার কথা বিশ্বাসই করতে চায়নি। কেয়ারটেকার বলে ওঠে যে এর আগে তো অনেকেই থেকে গেছে, কেউ তো তোমার মতো কমপ্লেন করেনি, তাহলে তুমি যে বলছো তার কি প্রমাণ আছে? ভূতের তো আর প্রমাণ দেওয়া যায় না, তাই না? তো কেউ আমার কথা যথারীতি বিশ্বাস করলো না এবং আমিও আর বিশ্বাস করানোর মতো কিছু দেখাতেও পারলাম না। সবাই বলল এবং আমার কো টিচাররা যারা সবাই বলল যে দেখ বিদিশা, তুই আসলে ভূতের গল্প টল্প শুনিস তো, আমার মনে হয় তুই কিছু হ্যালুসিনেট করেছিস, তাই জন্য তুই এগুলো অনুভব করেছিস, তুই দেখতে পেয়েছিস। আরে ভূত টুত বলে কিছু হয় না, সত্যি কি হ্যালুসিনেট, সত্যি কি ভূতের গল্প শুনি বলে আমি সেগুলো অনুমান করেছি, স্বপ্ন দেখেছি? আমি জানতাম যে যে স্বপ্ন আমরা দেখি, ঘুম ভাঙার পর সেই স্বপ্নটা আমাদের স্মৃতি থেকে আবছা হয়ে যেতে থাকে, কিন্তু এটা তো কোনোদিনও আবছা হওয়ার নয়, কারণ এটা কোনো কল্পনা নয়, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো হ্যালুসিনেট নয়। এটা সত্যিকারের একটি ঘটনা, যেটা সাক্ষী শুধুমাত্র আমি, আর কেউ না। সেই রাত্রের অনুভব, সেই কান্নার শব্দ আজও আমার কানে ভাসে। ঘটনাটি ঘটার পর আমি সেই হোস্টেল ছেড়ে দিই এবং স্কুলের পাশাপাশি একটি পেন গেস্টে থাকি, কারণ আমার আসল বাড়ি হচ্ছে খড়গপুরে। তো খড়গপুর থেকে যাতায়াতের খুবই সমস্যার কারণে প্রত্যেকদিন ডেলি প্যাসেঞ্জারি করা পসিবল নয়, তাই ওখানে একটি পেন গেস্টে থাকি, হোস্টেলে থাকি না। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই শুনিও। চুপ কথাতে অপেক্ষায় রইলাম। খুব ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? সত্যি অনেকে বলেন যে ভূত নেই,
ভূত বিশ্বাস করেন না, আত্মা বিশ্বাস করেন না, কিন্তু সায়েন্স এটির কাছে হার মেনেছে যে ভূত আছে। ভূত অর্থাৎ আত্মা আছে, আত্মা অবিনশ্বর। তাই এই যে কথাটা আছে না, যে ভূতের গল্প শুনলে, ভূতের কথা শুনলে সেই জিনিসগুলোকে হ্যালুসিনেট করা, কল্পনা করা, এটা নিছকই একটা বোকামো, তাই না? কারণ যার সাথে ঘটে, যে ঘটনার সাক্ষী থাকে, সেই একমাত্র জানে তার সাথে কি ঘটেছে, সে কি দেখেছে, সে কি শুনেছে। তাই সবটাই কাকতালীয় বলে এড়িয়ে যাওয়াটা কিন্তু ঠিক নয়। যা রটে তার কিছু তো বটে, তাই না? তো আজকে এইটুকুই। আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে লিখে পাঠিও। কে কোথা থেকে ঘটনা শুনছো সেটাও অবশ্যই লিখে পাঠিও। আর তোমাদের হোলি মানে অর্থাৎ দোল উৎসব কেমন কাটলো, কে কোথায় দোল উৎসব পালন করলে, কে শান্তিনিকেতন গিয়েছিলে, কে যাওনি, কীভাবে কী করলে না করলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠিও। তোমাদের সাপোর্টটা খুব দরকার, বুঝলে তো? তো আজকে এইটুকুই। পরবর্তী ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো আর চুপ কথার সাথে থেকো।